Hello students, welcome to my channel Thursday History for Scholars। এখানে আজকের আলোচ্য বিষয় হলো কৃষির বাণিজ্যিক রূপায়ণ ও শিল্প বাণিজ্য শুল্ক নীতি। অধ্যায়ের নাম ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। একটি গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শোনার জন্য হেডফোন ব্যবহার করবে, তাহলে করে আওয়াজটা ক্লিয়ারলি শুনতে পাবে। চলো শুরু করা যাক। কৃষির বাণিজ্যিক রূপায়ণ বলতে আমরা কি বুঝছি না, বাণিজ্যের কাজে প্রয়োজনে বিভিন্ন কৃষিজ ফসল চাষের প্রতি বাড়তি গুরুত্ব প্রদানই হলো কৃষির বাণিজ্যিক রূপায়ণ, অর্থাৎ বাণিজ্যের কাজে কৃষির উন্নতি সাধন। ঔপনিবেশিক ভারতে এরকম কয়েকটি ফসল হলো চা, নীল, কফি, তুলো, পাট ইত্যাদি। ভারতে কৃষি ব্যবস্থার উন্নতি বলতে এই সময় কয়েকটি খাল কাটা হয়েছিল। খালগুলির এলাকায় চিরস্থায়ী বন্দোবস্ত না থাকায় জমির উপর অতিরিক্ত খাজনা ধার্য করা হয়েছিল। খাল খননের খরচটা তোলা হয়েছিল ওখান থেকেই। এই জন্য কেবলমাত্র ধনী কৃষকরাই বেশি রাজস্ব দিয়ে খালের পাশের জমি দখল পেয়েছিল। এমনকি খালের জল ব্যবহারের জন্যও দিতে হতো কর, তাই দরিদ্র কৃষক আরও দরিদ্র হয়। আর এজন্যই ঔপনিবেশিক ভারতে দুর্ভিক্ষ ছিল ঘটমান বর্তমান, অর্থাৎ প্রায়শই দুর্ভিক্ষ দেখা দিত। এবং এই ঘটনা থেকে এটুকু পরিষ্কার যে ঔপনিবেশিক যে সরকার, তাদের এদেশের কৃষির উন্নতির কোনো লক্ষ্য ছিল না। তাদের লক্ষ্য ছিল তাদের ট্যাক্স বা কর কী করে বাড়াতে পারে। রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একসঙ্গে ভারতবর্ষের ইতিহাসে আমরা অর্থনীতির আধুনিকীকরণ বলে ব্যাখ্যা করে থাকি সচরাচর। তিনটে ঘটনা, রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো আর কৃষিতে বাণিজ্যিকীকরণ, এই তিনটেকে একসঙ্গে বলি আমরা অর্থনীতির আধুনিকীকরণ। নীল চাষ। 1788 খ্রিস্টাব্দে কোম্পানি 10 জন নীলকরকে চাষের জন্য অগ্রিম টাকা দিয়েছিল। সেই নীলকররা বাংলায় নীল চাষে উদ্যোগ নিল। কোম্পানি অবশ্য বাগিচা কৃষি হিসাবে নীল চাষের বিষয়টা ভাবেননি, কেননা আমরা দেখতে পাই 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত জমি কেনার ব্যাপারে নীলকরদের কোনো অধিকার ছিল না। ফলে নীলকররা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষের জন্য রাজি করাতে চেষ্টা করে। অবশ্য তাতে কাজ না হলে জোর করে অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষিদের বাধ্য করা হতো নীল চাষ করতে। পরবর্তীকালে অনিচ্ছুক চাষিদের উপর প্রচুর অত্যাচার করা হতো, যার ফলস্বরূপ বাংলায় 1859-60 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ দেখা দেয়। এই বিদ্রোহের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা হলেন বিষ্ণু বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। এমনকি আমরা দেখি যে এই ঘটনাকে কেন্দ্র করে দীনবন্ধু মিত্র তার নীল দর্পণ নাটক লিখেছিলেন, যেটা পরবর্তীকালে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এবং সেই সঙ্গে সঙ্গে রেভারেন্ড জেমস লং, তার নামটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি এটা ইংল্যান্ডের পার্লামেন্টের সামনে পেশ করেছিলেন। নীল দর্পণ নাটকটি তৎকালীন যুগে ব্রিটিশ সরকার প্রচুরভাবে গ্রহণ করেছিল ইংল্যান্ডের পার্লামেন্টে, এবং তারপর ধীরে ধীরে অবস্থার উন্নতি হয়। নীল চাষ ছাড়াও বিভিন্ন বাগিচা শিল্পে ইউরোপীয়দের উৎসাহ ছিল। 19বিংশ শতকের দ্বিতীয় ভাগে আসাম, বাংলা, দক্ষিণ ভারত, হিমাচল প্রদেশ এর পাহাড়ি অঞ্চলে বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল। চা ছিল এর মধ্যে অন্যতম। চা বাগানগুলির মালিকানা অবশ্য থাকত বিদেশিদের হাতে, আর সেই জন্য জমিগুলোর উপর ঔপনিবেশিক সরকার করের ছাড় দিয়েছিল। তাছাড়া অন্যান্য নানা সুযোগ সুবিধাও পেত। বাগিচা শিল্পগুলি ক্রমে বিদেশে রপ্তানির ক্ষেত্রে চা একটি প্রধান দ্রব্য হয়ে ওঠে। দক্ষিণ ভারতের কফি বাগিচারও বিকাশ হয়েছিল। দক্ষিণ ভারতে ওই নীলগিরি পার্বত্য অঞ্চলে এখনো পর্যন্ত কফির জন্য অত্যন্ত বিখ্যাত। তো তৎকালীন সময়ে শুরু হয়েছিল ব্রিটিশদের হাত ধরে। চা শ্রমিকদের দুরবস্থা। বাগিচা শিল্পের শ্রমিক হিসাবে স্থানীয় লোকেদের নিয়োগ করা হতো। সামান্য মজুরি ও চূড়ান্ত দুর্দশার মধ্যে কাজ করতে হতো ওই শ্রমিকদের। ব্রাহ্ম নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়
আসামের চা বাগানের শ্রমিকদের অধিকারের পক্ষে সওয়াল করেছিলেন। নিজের চোখে আসামের চা বাগানগুলি ঘুরে ঘুরে দেখে শ্রমিকদের উপর ইউরোপীয় মালিকদের অত্যাচারের খবর সঞ্জীবনী পত্রিকাতে প্রকাশ করেন। সেই সময় দ্বারকানাথের সঙ্গী রামকুমার বিদ্যারত্ন ধারাবাহিকভাবে সঞ্জীবনী পত্রিকায় কুলি কাহিনী নিবন্ধ লিখতেন। দ্বারকানাথ ও রামকুমারের উদ্যোগ শেষ পর্যন্ত দেশের লোকের ও ঔপনিবেশিক শাসকের মনোযোগ আকর্ষণ করেছিল। ঔপনিবেশিক ভারতে শ্রমিকদের হয়ে লড়াই করা সেটি অন্যতম পুরানো একটি নজির। ব্রিটিশ শাসকের ভারতীয় কৃষির উন্নতির প্রতি উদাসীনতার কয়েকটি যুক্তি আমি এখান থেকে পেলাম, সেগুলো তোমাদের জন্য তুলে দিলাম। প্রথমত, আবহাওয়া বা জলবায়ুর বিরূপ হওয়ার ফলে চাষের ক্ষতি হলে কোনোভাবে রাজস্ব মকুব করা হতো না। দ্বিতীয়ত, রাজস্ব নীতি নির্ধারণে কোম্পানির সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। এদেশীয় কোনো ব্যক্তির চিন্তাভাবনা বা মতামতকে গুরুত্ব দেওয়া হতো না। তৃতীয়ত, ব্রিটিশ সরকার এদেশে তার শাসনকে মজবুত করতে চেয়েছিল, তাই রেলপথ বসায়। 1905 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে রেলপথ বসানোর জন্য প্রায় 360 কোটি টাকা খরচ করেছিল ব্রিটিশ প্রশাসন, অথচ ওই সময়ের মধ্যে কৃষির জন্য জলসেচের কাজে খরচ হয়েছিল মাত্র 50 কোটি টাকারও কম। এছাড়া শেষ যে কারণটা আমি এখানে পেয়েছি সেটা হলো কৃষির বাণিজ্যিকীকরণের কাজে ব্রিটিশদের মূল লক্ষ্য ছিল কিভাবে রাজস্বের পরিমাণ বাড়ানো যায়, এছাড়া অন্য কোনো লক্ষ্য তাদের ছিল না। এই যুক্তিগুলোই প্রমাণ করে ব্রিটিশ শাসক ভারতীয় কৃষির উন্নতির প্রতি উদাসীন ছিল। দক্ষিণ ভারতের তুলো চাষ ও তার সমস্যা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমেরিকাতে গৃহযুদ্ধের সুযোগ কাজে লাগিয়ে দক্ষিণ ভারতের কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস তুলোর চাষে মনোযোগ দেয়। কেননা আমেরিকা ছিল, এখনও আছে, তুলো উৎপাদনে পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ দেশ। সেই দেশ যখন সমস্যায় জর্জরিত, তখন ব্রিটিশরা চেয়েছিল ভারতের তুলো চাষ করে তারা লাভবান হবে। তবে আমেরিকার গৃহযুদ্ধের প্রভাব কমে গিয়ে 1870 খ্রিস্টাব্দ নাগাদ আবারও আন্তর্জাতিক বাজারে তুলো সস্তা হয়, কিন্তু তারপরেও ব্রিটিশরা তুলো চাষ করতে মানুষকে বাধ্য করায় এবং সেই সঙ্গে ব্রিটিশদের সঙ্গে স্থানীয় মহাজন, যাদের বলা হতো শাহুকার, তারা যুক্ত থাকায় দাক্ষিণাত্যের মানুষজন ব্রিটিশদের সাথে ওই মহাজন সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, এমনকি তাদেরকে আক্রমণ করে তাদের কাছ থেকে কাগজপত্র কেড়ে নেওয়া, আগুন লাগিয়ে দেওয়া, এ সমস্ত ঘটনা ঘটতে থাকে। 1875 খ্রিস্টাব্দের মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই বিদ্রোহ তীব্র আকারে আহমদনগর ও পুনা জেলায় দেখা দিয়েছিল। একে ঔপনিবেশিক প্রশাসন দাক্ষিণাত্য হাঙ্গামা নাম দেয়। তাহলে দাক্ষিণাত্য হাঙ্গামা কবে ঘটেছিল? 1875 খ্রিস্টাব্দে। কোন চাষকে কেন্দ্র করে? মূলত তুলো চাষকে কেন্দ্র করে। ঔপনিবেশিক প্রশাসনের তরফে কৃষকদের জন্য আইন। তোমরা আগেই দেখেছো নীল বিদ্রোহ, সেই সঙ্গে সঙ্গে দাক্ষিণাত্য হাঙ্গামা। এই সমস্ত ঘটনাগুলো ব্রিটিশদের চোখ খুলে দিয়েছিল যে নিশ্চিতভাবে এদেশের লোকজন কোনো না কোনোভাবে শোষিত হচ্ছে, আর তাই এত সমস্যা। ফলে এর থেকে বাঁচার জন্য হলেও কিছুটা ঔপনিবেশিক প্রশাসনের তরফে কৃষকদের জন্য আইন করা হয়েছিল। দাক্ষিণাত্যের কৃষক বিদ্রোহগুলির ফলে 1879 খ্রিস্টাব্দে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট, অর্থাৎ কৃষকদের সুবিধার জন্য আইন জারি করা হয়েছিল। ওই আইনের লক্ষ্য ছিল ঋণগ্রস্ত চাষিদের উপর থেকে অত্যাচারের বোঝা কিছুটা কমানো। এগুলো ভালো করে খেয়াল করবে আইনের লক্ষ্যগুলো। ধার শোধ করতে না পারলে চাষিদের গ্রেপ্তার, আটক করা নিষিদ্ধ। তার বদলে গ্রামেই বিচার সভা বসিয়ে শাহুকার ও চাষিদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে ঋণ শোধ করার ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছিল। একইভাবে বাংলায় ও জমিদারদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করার জন্য বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেগুলির মধ্যে 1885 সালের টেনান্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন অন্যতম। ওই আইন মোতাবেক অস্থায়ী রায়তদের দখলি সত্ত্ব দেওয়া হয়। সেখানে স্পষ্ট বলা হয় আদালতের পরোয়ানা ছাড়া কোনো রায়তকে জমি থেকে উচ্ছেদ করা যাবে না। খাজনা বাড়ানোর সময়ও জমিদারকে নির্দিষ্ট কারণ দর্শাতে আদেশ দেওয়া হয় ওই আইনে।
যদিও আইনগুলো করা হয়েছিল, তথাপি দেখা গিয়েছিল শেষমেশ অত্যন্ত যে দরিদ্র চাষি বা প্রান্তিক চাষি, তাদের অবস্থার প্রায় কোনো উন্নতি হয়নি। শিল্প বাণিজ্য শুল্ক নীতি ও বস্ত্র শিল্পের অবনমন। আমরা জানি ব্যবসা বাণিজ্য করতে গেলে শুল্ক বা ট্যাক্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো ব্রিটিশ সরকারের যে রাজস্ব নীতি তা ছিল সম্পূর্ণ উল্টো। কোম্পানি যখন বাণিজ্য করত, রাজস্ব ছিল অত্যন্ত সহজ, কিন্তু এদেশীয় বণিকদের কাছে সেটা ছিল বেশ কঠিন। দেখো কি বলছে এখানে। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল এবং সে পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটেন থেকে দামি ধাতু নানা রকম জিনিসপত্র ভারতে নিয়ে এসে বাণিজ্য করত, আর ভারত থেকে মশলাপাতি ও কাপড় রপ্তানি করত ব্রিটেনে। কিন্তু ব্রিটেনের শিল্প বিপ্লবের ফলে সেই সময় কলের কাপড় চালু হয়েছিল, কিন্তু ভারতীয় কাপড় জনপ্রিয় হওয়ায় ব্রিটেনের সেখানকার কোম্পানির মালিকেরা প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছিলেন। তাই তাদের চাপে 1820 হবে সম্ভবত, 1820 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে ব্রিটেনের সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেয়। এরপরেও দীর্ঘদিন ব্রিটেনের বাজারে ভারতীয় সুতি বস্ত্রের চাহিদা ছিল। পরবর্তীকালে ইংল্যান্ডের কাপড় কলগুলিতে উন্নত যন্ত্র, উন্নত কলাকৌশল, উন্নত সুতো ব্যবহার করে ভালো ভালো কাপড় তৈরি হওয়ায় ধীরে ধীরে সেখানে ভারতীয় কাপড়ের চাহিদা কমে। অপরদিকে পলাশির যুদ্ধের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতের প্রশাসনিক ক্ষমতা যখন দখল করতে শুরু করলো, তখন তারা তাদের স্বার্থে এদেশীয় তাঁতিদের বাধ্য করত কোম্পানির নির্ধারিত দামে কাপড় বিক্রি করতে। তখন এদেশের তাঁত শিল্প ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। ভারতের শিল্প উন্নতি। ব্রিটিশরা তুলনামূলক বা কম খরচে তাদের দেশ থেকে আনা অন্যান্য বিভিন্ন দ্রব্য এদেশে বিক্রি করত, যার মধ্যে অন্যতম ছিল কলে তৈরি কাপড়। ফলে ধীরে ধীরে এদেশের তাঁত শিল্প ধ্বংস হতে থাকে এবং তার শিল্পের সঙ্গে যুক্ত মানুষরা ধীরে ধীরে কৃষির সঙ্গে যুক্ত হতে থাকেন। এছাড়াও আরও অন্যান্য ক্ষুদ্র কুটির শিল্প অবশিল্পায়নের ফলে ধ্বংসের মুখে পড়ে। এমতো অবস্থায় ভারতীয়রা বিভিন্ন বড় শিল্প গড়ে তোলায় উদ্যোগী হয়। 1853 খ্রিস্টাব্দে বোম্বাইতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়। হুগলির রিসরায় প্রথম পাটের কারখানা চালু হয় 1855 খ্রিস্টাব্দে। যদিও এই শিল্পগুলিতে বেশিরভাগই ছিলেন ব্রিটিশ উদ্যোগপতি, তাই অনেক মানুষ ওই শিল্পে কাজ করতে গেলেও তুলনামূলক কম বেতনে অনেক বেশি কাজ করতে হতো। পরে পরে ধীরে ধীরে ভারতীয় উদ্যোগপতিরা আসায় ক্রমে এদেশের শিল্পের উন্নতি হয়েছিল। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যারা যারা আগে থেকেই এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছো, অবশ্যই আমি তোমাদের কাছে অনুরোধ করব যে এই ভিডিওগুলো লাইক এবং শেয়ার করো, যাতে করে অন্যরা দেখার সুযোগ পায়, এবং সেই সঙ্গে সঙ্গে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে বিভিন্ন স্কলারশিপ পরীক্ষার প্রিপারেশানে অনেক অনেক সুবিধা পাবে।